হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি সলিউশন অ্যান্ড টেকনোলজি বিটির পক্ষ থেকে মোয়াজ্জেম হোসেন বলছি। পূর্ণাঙ্গ ডিজাইন শিখুন। এইচটিএমএল সিএসএস বাংলা টিউটোরিয়াল পার্ট 25, অর্থাৎ ওদিকে আরও 5টি। আজকে যে টোটাল টিউটোরিয়াল আমার হবে 30টা। তো আমি চাচ্ছি 30 দিনে, আমি 3 মাসে বলেছিলাম 30 দিনের মধ্যে আপনার মনে করেন এই ডিজাইন শেখা সম্পন্ন হয়ে যাওয়ার কথা। তো আরও আমার 2টা পর্ব লেগে যেতে পারে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করব 25তম পর্ব, সেটা হলো একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট ওয়েব ডিজাইনের। সেটা হলো, দেখুন আমাদের ওয়েবসাইটে আমরা যে ডিজাইন করেছি, যেটা এই টোটাল আমরা ডিজাইন করেছি একটা ওয়েবসাইট। তো এর মধ্যে আর একটা পার্ট আছে, যেটা হলো আমরা মেনু কিন্তু আমাদের কিন্তু টোটালটাই সম্পন্ন হয়। জাস্ট একটা মেনু হয়েছে, কিন্তু এই মেনুর সাথে আমাদের একটা ড্রপ ডাউন মেনু কিন্তু লাগবে। এটা তো আপনারা জানেন যে একটা ড্রপ ডাউন মেনু লাগবে। ড্রপডাউন মেনু আর কি, সেটা আপনাদেরকে বুঝিয়েছি ড্রপডাউন মেনু কি। তো সেটা আমি একটু তারপরে আর একবার একটু বোঝাই। যেমন একটু সাইডে যাই, তাই না? প্রথম আলো পত্রিকা, এটা প্রথম আলো হোম পেজ দেখলাম। দেখুন এখানে যখন আমরা ড্রপডাউন মেনু নাই না, আচ্ছা এটাতে নাই, তাহলে ড্রপডাউন মেনু দেয় নাই। তো আমরা দেখা যাচ্ছে ডাইরেক্ট মেনু দেখা যাচ্ছে, ড্রপডাউন মেনু নেই। তো আমরা অন্য একটা সাইডে যাই আবার, না অন্য একটা সাইড কি, একটা সাইডে ঢুকি আর কি। যেমন ঢুকি ঢাকা ইউনিভার্সিটি, ঢুকি পেজ। এখন দেখুন এখানে যদি আমরা দেখুন, এখানে মাউসের কার্সার রাখলে দেখুন নিচে অনেকগুলো মেনু দেখা যাচ্ছে ড্রপ ডাউন করে। এগুলোকে বলা হয় ড্রপ ডাউন মেনু। ওকে, ঢাকা ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। দেখুন এখানে তারা দেখছেন এখানে ড্রপ ডাউন মেনু দিয়েছে, এটা হোম পেজ। এটা হলো মেনু বা নেভিগেশন বার বলা, এটাকে বলা হয় নেভিগেশন বার। এটা হলো লগো, দেখুন এখানে লগো দিয়েছে এখানে, যেটা বলছে যে এটা লগো, এটা হলো গিয়ে ঢাকা ইউনিভার্সিটির লগো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটালটাই লগো আর কি। যেমন আমরা দিয়েছি এখানে লগোই হবে এটার সাথে। তো আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি, সেটা কোনো সমস্যা নেই, বা আলাদাভাবে দিতে পারেন। এখানে লগো একটা সেশন দেখিয়েছি আর কি ওয়েবসাইট। দেখুন এটা মানে একটা প্রফেশনাল কি বলে একটা ওয়েবসাইট বা একটা অফিসিয়াল একটা ওয়েবসাইট, অর্গানাইজেশনের একটা ওয়েবসাইট কি ধরনের হতে পারে সেটা অনুভব করতে পারতেছেন। তো আপনারা হয়তো ভাবতেছেন, যেহেতু আমরা একটু আলাপ করে নিই, যেহেতু আমরা ডিজাইন শেষ করলাম, এই ডিজাইনটা শেষ করলাম, তাহলে এত কিছু এখানে দেখতে পাচ্ছি, এখানে একরকম এখানে একরকম, তাই না? এটা কিন্তু দেখুন একটা ওয়েবসাইট, আর এটাও একটা ওয়েবসাইট। এটা কিন্তু একটা, আমি যেটা করেছি একটা স্ট্যাটিক একটা ওয়েবসাইট করেছি, স্ট্যাটিক, সম্পূর্ণ স্ট্যাটিক। এটা কিন্তু ডাইনামিক না, এই ওয়েবসাইটটা কিন্তু ডাইনামিক না। এই ওয়েবসাইটটাতে কিন্তু কেউ ইউজার কিন্তু যদি আপনাকে মনে করেন যদি এটা এডিট করতে হয়, তাহলে আমাদের এই যে নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে ঢুকে, তারপরে এখানে ঢুকে এখানে পোস্ট করতে হবে, এখানে সবকিছু পরিবর্তন করে দিতে হবে, সিএসএস যা কিছু সবকিছু এভরিথিং এখান থেকে আমাদের পরিবর্তন করে দিতে হবে। ওকে, এভরিথিং সিএসএস সহ সবকিছু এভরিথিং পরিবর্তন করে করে আমাদের কিন্তু সেটা কি করতে হবে, আমাদের এখানে পরিবর্তন নিয়ে আসতে হবে। যে এখানে তা করতে হবে না। এখানে একটা ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডে ঢুকে জাস্ট খালি পোস্ট করে দেবে। যেখানে যে লেখাগুলো পরিবর্তন করো, কোডের কোনো মানে কোডিং কোনো করতে হবে না, কোনো কোডিং করতে হবে না। তো সেটার জন্য এটা হলো একটা ডাইনামিক ওয়েবসাইট। হ্যাঁ, এটা একটা ডাইনামিক ওয়েবসাইট, এবং এটা একটা মনে করেন কি বলে অর্গানাইজেশন একটা ওয়েবসাইট। তো এইভাবে ওয়েবসাইট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, তো তার একটা আমরা কিন্তু প্রথমত শিখতেছি, এটা এখন ডিজাইন শিখতেছি। আমরা বলেছি যে ওই ডিজাইন শিখতে শুধুমাত্র কি লাগে, অনলি শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস জানতে হয় না। তো তারপরে এখানে আমরা একটা কিছু লাগছে, এখানে জাভাস্ক্রিপ্টে কিছু মানে আমাদের ফাইল লেগেছে, কিছু জেকুয়েরি ফাইল, মানে জেকুয়েরি ফাইল বলা যায়, জাভাস্ক্রিপ্ট ফাইল লেগেছে, জেএস ফাইল লেগেছে। আর এই স্লাইডারটা দেওয়ার জন্য আর কোনো কিছুই লাগে নাই। আর সবকিছু আমরা এইচটিএমএল এর মাধ্যমে কিন্তু আমরা এবং সিএসএস এর মাধ্যমে কোডিং করে কিন্তু আমরা এটা সবগুলো স্টাইলাইজ করেছি, তাই না? এটা একটা স্ট্যাটিক একটা ওয়েবসাইট। তো এখন কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট আমরা কেন বানাবো তাহলে? এটা আমার সিদ্ধান্ত হবে। হ্যাঁ, আপনার এই ডিজাইনটাকে শিখতে হবে। ডিজাইন যখন করবেন তখন কিন্তু আপনাকে এটাকে স্টাইলাইজ করতে পারবেন, তাই না?
তো আপনার ওয়েবসাইটটা কেমন হবে ডিজাইন জানলেন, এরপর মনে করেন কি আপনার এই সাইটটিকে আপনি ডাইনামিক করবেন, ওয়েব পেজে ডাইনামিক করবেন, ডাইনামিক একটা ওয়েবসাইট করবেন। তো ডাইনামিক ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আপনাকে জানতে হবে জাভাস্ক্রিপ্ট জানতে হবে, মাইএসকিউএল জানতে হবে, আর সবচেয়ে বড় জিনিসটা যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটা হলো পিএইচপি, আপনাকে ভালোভাবে জানতে হবে। এবং পিএইচপির মধ্যে দুটো ভাগ আছে, একটা হলো ফান্ডামেন্টাল পিএইচপি আর হলো অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি জানতে হবে। এই কটা পিএইচপি জানলে, মাইএসকিউএল জানলে, পিএইচডি টু এইচটিএমএল যেটা আমরা প্রথমে টিউটোরিয়ালে বলেছি আর কি, একটা টিউটোরিয়ালে, যে আপনার মনে করেন পূর্ণাঙ্গ একটা ওয়েব ডেভেলপার হতে হলে এটা যেমন করলাম, এটা শুধুমাত্র ডিজাইনারের কাজ, ওয়েব ডিজাইনারের কাজ। ওয়েব ডিজাইন যারা করে তাই ডিজাইনটুক করে দিল, আর কিছু করতে পারলো। আর স্ট্যাটিক একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিল, এটা শুধুমাত্র ওয়েব ডিজাইনার শুধুমাত্র, এটা কিন্তু ওয়েব ডেভেলপার না। একটু যে এতটুকু যে করতে পারে তাকে শুধুমাত্র বলা হবে ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার না। আর ওয়েব ডেভেলপার হতে হলে আপনাকে এই ওয়েব ডিজাইনার হতে হবে, প্লাস আপনাকে একটা ডাইনামিক ওয়েবসাইট, এরকম একটা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে একটা ডাইনামিক একটা ওয়েবসাইট, এরকম একটা অর্গানাইজেশন একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য, মানে একটা ডাইনামিক ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য যদি আপনার দক্ষ করার জন্য যে জিনিস জানার দরকার, যেমন মনে করেন জানতে হবে জাভাস্ক্রিপ্ট জানতে হবে, আপনার বুটস্ট্র্যাপ জানতে হবে, মাইএসকিউএল জানতে হবে, আপনার তো এইচটিএমএল সিএসএস জানতেই হবে, এরপরে আপনার জানতে হবে জাভাস্ক্রিপ্ট জানতে হবে, মাইএসকিউএল জানতে হবে, বুটস্ট্র্যাপ জানতে হবে, তারপরে মনে করেন আপনার পিএসপি, একটা বিশাল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হলো সার্ভার সাইড মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর আরেকটা হলো গিয়া জাভাস্ক্রিপ্ট, এটা হলো গিয়ে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, এটাকে আপনার জানতে হবে। এরপর আপনাকে আপনার ওয়েবসাইটকে যেমন এই যে মনে করেন এই যে আমি যেটা বললাম, যেটা বলতেছি, এটা একটা মনে করেন এটা কোনো ডাইনামিক একটা রেসপন্সিভ, শুধুমাত্র ডাইনামিক না, একটা রেসপন্সিভ সাইট। এটা আপনার মোবাইলে যদি রেসপন্সিভ ওয়েবসাইট কাকে বলা হয়, রেসপন্সিভ, এটা একটা কিন্তু ডাইনামিক শুধু, এটা একটা রেসপন্সিভ ওয়েবসাইট, ডাইনামিক অ্যান্ড রেসপন্সিভ ওয়েবসাইট এটা একটা। এখন ডাইনামিক এবং রেসপন্সিভ ওয়েবসাইটটা কি? ডাইনামিকটা বললাম, যেটা হলো কি আপনাকে পিএইচপি বা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটা আপনাকে ওয়েব পেজে লাইভ করবেন, যেটা ইউজার শুধুমাত্র কোড ছাড়া এটা পোস্ট করতে পারবে বা বিভিন্ন লেখা পরিবর্তন করতে পারবে, এটা হলো ডাইনামিক। আর যেটা হলো স্ট্যাটিক, এটাকে শুধুমাত্র কোডিং করে, এই যে এইচটিএমএল মানে এই কোড এডিটর, অর্থাৎ নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস বা দেখা যাচ্ছে যে ড্রিমওয়েভ বা নেটবিনের মাধ্যমে কোডিং করে আপনাকে ওরকম করতে হবে। আর এটা হলো গিয়ে পিএইচপির মাধ্যমে একজন ডেভেলপার এটা একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করে দিয়েছে, জাস্ট এটা ড্যাশবোর্ডে ঢুকে খালি পরিবর্তন করবে, লেখাগুলো পরিবর্তন করবে, কোডিং করার প্রয়োজন, এটা হলো ডাইনামিক ওয়েবসাইট। আর রেসপন্সিভ ওয়েবসাইট হলো গিয়ে আপনার ওয়েবসাইটটা যখন আপনি ব্রাউজ করবেন, আপনার যে কোনো ডিভাইস থেকে ব্রাউজ করতে পারবেন, তাহলে আপনার ওয়েবসাইটে দেখেন। যেমন মনে করেন একসময় কিন্তু অ্যান্ড্রয়েড ছিল না, ট্যাবও ছিল না, শুধুমাত্র ছিল কি একটা কম্পিউটার ছিল। তারপর কম্পিউটারে কিন্তু আমরা কিন্তু ব্রাউজ করতে পারতাম। এখন কিন্তু দেখা যখন ট্যাব, মোবাইল বা স্মার্টফোন যখন আসলো, অ্যান্ড্রয়েড আসলো যখন, বা আইফোন আসলো, তখন এগুলোতে এই ডিভাইসগুলোতে তো ওয়েবসাইটগুলোকে ব্রাউজ করা দরকার। প্রথমত কিন্তু ব্রাউজ করা যেত না, পরবর্তীতে কি ব্রাউজ করা গেলে কিন্তু এটা স্ক্রলিং হয়ে আসতো, এটা আসতো পুরো নিচে স্ক্রল হয়ে একটা সাইট, এটা দেখতে খারাপ লাগছে। এই জন্য কি করতো, পরবর্তী আবার ডিভাইস ওয়াইজ তারা রেসপন্সিভ হয়েছে, অর্থাৎ আপনি যদি মোবাইল থেকে যদি আপনি সার্চ দেন, আপনি যে কোনো ডিভাইস থেকে যদি আপনি এই মানে ওয়েবসাইটকে ব্রাউজ করতে চান, তাহলে এইভাবেই ওয়েবসাইটটিকে দেখতে পাবেন। এটা হলো বলা হয় রেসপন্সিভ, অর্থাৎ আপনি মোবাইল হোক, ট্যাব হোক, স্মার্টফোন হোক, আইফোন হোক, কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, সবগুলোতে আপনি এটা কি করতে পারবেন, এটাকে আপনি মানে ব্রাউজ করতে পারবেন। তো এটাকে বলা হয় রেসপন্সিভ। তো পাশাপাশি আমরা আলাপ করলাম এটা যে আমরা ডিজাইনটা শিখলাম, ওয়েব ডিজাইনটা শিখলাম, কিন্তু ওয়েব ডেভেলপমেন্টটা শিখলাম না। আপনার ওয়েব ডিজাইন শিখতে আপনার হাইস্ট যারা আপনার মনে করেন নর্মালি যাদের মনে করেন একটু টেকনিক্যাল মানে নলেজ কম, অনেকে তো সব মানে ম্যান টু ম্যান ভেরি করে, অনেকে দেখা যাচ্ছে যেটা শিখতে 1 মাসও লাগতে পারে, 1 মাসের বেশি লাগবে না, অনেকের আবার দেখা যাচ্ছে 3 মাসের মধ্যে লাগতে পারে, বা 3 মাসের বেশি লাগার কারো কথা না ডিজাইনটা শিখতে। কিন্তু আপনার এই সাইটটিকে ডাইনামিক করার জন্য আপনাকে যেটা জানতে বললাম, জাভাস্ক্রিপ্ট, মাইএসকিউএল, বুটস্ট্র্যাপ, পিএইচপি, তারপরে হলো গিয়া মানে পেজ টু এইচটিএমএল, অ্যাজাক্স, এই জিনিসগুলো আপনার জানতে হবে। বিশেষ করে আপনার জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এই দুটো কিন্তু জিনিস অবশ্যই জানতে হবে, এবং ডাটাবেজ আপনার জানতে হবে।
ডাটাবেস ক্রিয়েট করে জানতে হবে। ডাটাবেস ক্রিয়েট করে যখন মাইস্কিল বা এসকিউএল জানতে হবে, অ্যাজাক্স জানতে হবে। আপনাকে এই যে যেটা বললাম, এটাকে এই যে রেসপন্সিভ করা হয়েছে, একটা রেসপন্সিভ একটা কি বলে এটা, ড্রপ ডাউন করেছে, অ্যাজাক্স জানা দরকার। আর তার সাইটটিকে রেসপন্সিভ করার জন্য, পুরো ওয়েবসাইটে রেসপন্সিভ করার জন্য আপনার অ্যাজাক্স জানা দরকার। তো এসব জিনিস আপনাকে জানতে হবে, তখন আপনার একজন সফল একজন মানে পূর্ণাঙ্গ এক্সপার্ট, যখন আপনি সম্পূর্ণ জেনে যাবেন তখন আপনি একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন, পূর্ণাঙ্গ ওয়েব ডেভেলপার। তখন আপনি যে কোনো সাইট আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনার ক্লায়েন্ট যে ধরনের সাইট ক্রিয়েট করে দিতে চান, সেই সাইট আপনি ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েট করে দিতে পারবেন। যখন জানবেন তখন পারবেন, এর আগে পারবেন। তো এটা বলছে ডিজাইন শিখতে 3 মাস লাগে, বাট ডেভেলপমেন্ট শিখতে আপনাকে যে জিনিসগুলো বললাম, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, বুটস্ট্র্যাপ, পিএইচপি টু এইচটিএমএল, অ্যাজাক্স, জেকুয়েরি, এগুলো জানতে আপনার মনে করেন যারা একটু হালকা পাতলা ধারণা, তারা 1 বছর লাগবে। আর যাদের মনে করেন ধারণা নেই নতুন, তারা মিনিমাম 2 বছর লাগবে। ওকে, তো এটা হলো কথা। তো আজকে এটা হলো ড্রপ ডাউন মেনু। তো ড্রপ ডাউন মেনু আজকে টিউটোরিয়ালটা কতটুকু বড় হলো, 11 মিনিট হয়ে গেছে। তো আমরা শুরু করে দিই, তাই না? আমরা একটা শুরু করে দিই। কি শুরু করবো? আমরা একটা ড্রপ ডাউন মেনু, এরকম একটা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করবো, সে দেখাবো। তো সেজন্য আমরা চলে যাচ্ছি, কোথায় যাবো আমরা? আমরা সেই যথারীতি আমার প্রজেক্ট ফোল্ডারে চলে যাবো। আমরা প্রজেক্ট ফোল্ডারে গিয়ে আমরা এখানে একটা ফাইল নেব, নতুন নিউ একটা ফাইল নেব। নিউ ফাইল বলতে কি, যেমন আমরা যে ডকুমেন্ট ফাইল নেব, এটার নাম দেবো ড্রপ ডাউন, ড্রপ ডাউন ডট এইচটিএমএল, ড্রপ ডাউন ডট এইচটিএমএল দিলাম, নামকরণ দিলাম এইচটিএমএল। এখন পর্যন্ত আমরা এইচটিএমএল এর মাধ্যমে সবকিছু করতেছি। ওকে, দেওয়ার পর আমরা যদি এখানে এটা নোটপ্যাডের মাধ্যমে যদি আমরা ওপেন করি, তাহলে আমার তার একটা ফাইল এখানে দেখা যাচ্ছে। যদি সরি, ইন্ডেক্স ডট ডট ডাউন আসলে কেন, যা আমাদের এখানে ইন্ডেক্সটা আছে, ডট ডাউন হলো, এটা ডট ডাউনটা আমরা এখানে ওপেন করছি। এটা হলো ইন্ডেক্স ডট ডাউন। এটার মধ্যে আমরা ডট ডাউন ক্রিয়েট করে দেবো। ডট ডাউন কিন্তু আমাদের যথারীতি এখানে যে কোডিংগুলো আছে, আমাদের প্রথম যে ডট টাইপ এইচটিএমএল এর মধ্যে লিখেছি ভাবে, এভাবে কিন্তু আমাদের কিন্তু ইয়ে করতে, তাই না? তো এটা আনার জন্য কিন্তু আমাদের একটা জেন কোডিং বলে একটা প্লাগইনস আছে নোটপ্যাড প্লাস প্লাসের। জেন কোডিং প্লাগইনস আমরা ডাউনলোড করে নিয়ে, আপনার মনে করেন যে একটা ফাইল আছে, ফাইলটা আপনার মনে করেন জাস্ট মানে এটা আমি দেখাবো একটা টিউটোরিয়ালের মাধ্যমে। এখন আমাদের জেন কোডিং দরকার নেই। তো জেন কোডিং এর মাধ্যমে আমরা করে নিচ্ছি। এটা আমাদের যে মেন ইয়েটা, ফরম্যাটটা এইচটিএমএল লিখবো, লেখার পর কলম দিয়ে 5 লিখবো, যেহেতু 5 ভার্সন, এই জন্য এটা কিন্তু চলে আসছে, তাই না? তো আমরা এই বডির মধ্যে কিন্তু লিখবো, কি লিখবো? টাইটেলটা কি? ড্রপ ডাউন মেনু, তাই না? টাইটেলটা লিখবো হলো ড্রপ ডাউন, ডাউন মেনু। এটা হলো আমাদের টাইটেল। আমাদের ড্রপ ডাউন মেনু আমরা কোথায় করবো? এখানে করবো। আমাদের যে বডির মধ্যে কিন্তু আমরা সবকিছু ডিজাইন করবো। ওকে, আর হেডের মধ্যে কিন্তু আমরা স্টাইল, এখানে স্টাইল এখানেই করবো, বা আমার অন্য একটা সিএসএস ফাইল নিতে পারি, সেটাও করতে পারি, কোনো সমস্যা নেই। আলাদা একটা সিএসএস ফাইল দিতে পারি, বা এখানে আমরা স্টাইল দিয়ে এখানে স্টাইল আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আমরা চাচ্ছি আমরা ডিপ দেব। ওকে, সেকশন ডিপ দিয়ে ডিপ নিয়ে যথারীতি আমরা কি করবো? ডিআইভি নেওয়ার পর এখানে ডিপ নিলাম, ডিআইভি দিয়ে স্পেস দিয়ে প্লাস ডবল কোটের মধ্যে দিব কি? ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন, DROP, ড্রপ ডাউন আন্ডারস্কোর মেনু। ওকে, ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করবো এর ভিতরে আমরা। ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করার জন্য কি করতে হবে? আমাদের একটা মেনু ক্রিয়েট করতে হবে। আগে মেনু দরকার। আমরা চাচ্ছি যে আমাদের যে এই যে ওয়েবসাইট করলাম, এখানে যেটা মেনু করেছি, এই মেনুটা আমরা রাখবো না,
জাস্ট এরকম একটা মেনু আমরা ক্রিয়েট করবো। মেনু ক্রিয়েট করে এখানে একটা ড্রপ ডাউন দেবো, ডাইরেক্ট এখানে সেট আপ দিয়ে দেবো। তারা কিন্তু একটা মেনু ক্রিয়েট করে ফেলতে পারবে। ওকে, তো মেনু ক্রিয়েট করার জন্য যেটা আমার লাগবে, এটার ভিতরে আমার লাগবে কি ড্রপ ডাউন মেনু, আমরা মেনু লাগবে তাই না? তো আমরা মেনু চাচ্ছি এখানে, তো আমরা সেই একইভাবে আমরা করে ফেলতে পারি। সেটা হলো কিসের মাধ্যমে আমরা মেনু ক্রিয়েট করতে পারি, সেটা দুটো উপায় কিন্তু মেনু করতে, আমরা ন্যাপ ট্যাগের মাধ্যমে আমরা কিন্তু মেনু ক্রিয়েট করে ফেলতে পারি। আপনার ন্যাপ বারের মাধ্যমে তো আমরা মেনু ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে জানেন আপনার, ঠিক কিনা? তো আমরা যেহেতু ন্যাপ, আমাদের ন্যাপ নামক ট্যাগ আমাদের কিন্তু অলরেডি কিন্তু যেটা আছে ন্যাপের মাধ্যমে কিন্তু আমরা করে ফেলতে পারি। ওকে, ন্যাপের মাধ্যমে করি, ঠিক কিনা? NAVE, তাহলে আমাদের জন্য একটু সহজ হয়, ন্যাপের মাধ্যমে আমাদের সবকিছু ওকে। এই ন্যাপ ট্যাগের ভিতরে আমরা কি করবো, ন্যাপ ট্যাগের মধ্যে আমরা মেনু দিয়ে দেবো। তো সে কি ধরনের মেনু আমরা দেখবো, এখন দেখি এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এটা আমরা কিসের মাধ্যমে করেছিলাম, একটা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে করে দিচ্ছিলাম তাই না? অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা এখানে এ ট্যাগের মাধ্যমে আমরা একটা মেনু করতে যাচ্ছি। এখানে নাম দিলাম সাপোজ দিলাম, মেনু করবো কি দিব, ওয়েব ডিজাইন, এখানে দিলাম এটা না, এটা দেওয়ার পর কি করতে পারলে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, SREF ইকুয়াল, দেওয়ার পর ডাউন প্রশ্নের মধ্যে আমরা একটা লিঙ্ক দিতে পারি, লিঙ্ক। তো লিঙ্কটা দিতে পারি আর কি, যখন একটা লিঙ্ক দিতে পারি আমরা এখানে মনে করে দিলাম হ্যাশ, দেওয়ার পরে এখানে যথাযথ আমরা কয়েকটা কপি করে দিলাম। তারপরে এখানে মনে করে দিলাম, এটা এখানে মেনু হচ্ছে ওয়েব ডিজাইন, এরপর দিলাম এখানে কি ফটোশপ, এখানে দিলাম ইলাস্ট্রেটর, সরি ইলাস্ট্রেটর, এখান দিব লোগো ডিজাইন, লোগো ডিজাইন, এখান দিব গ্রাফিক্স ডিজাইন, যাই হোক ফটোশপ গ্রাফিক ডিজাইন তো একই, তারপর দিয়ে দিলাম একটা গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফিক্স, অ্যান্ড আদার্স, এখানে লাস্টে দিলাম একটা আদার্স, অন্যান্য। প্রফেশনাল যে আমাদের যে থাকে সাধারণত সেটা দিলাম, মনে করেন আদার্স দিলাম। এখানে মনে করেন দিলাম একটা পেজ, এখানে দিলাম হোম পেজ, প্রথমটা হোম পেজ দিয়ে দিলাম, হোম পেজ, হোম, এখানে দিলাম হোম, ঠিক আছে, হোম পেজ। দিলাম, দেওয়ার পর যদি আমরা যদি এটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিতে হবে না, এটা তো আমাদের আলাদা একটা এস্টিমেট করলাম তাই না? তো এটা আমরা না রাখি, আগেরটা CSS না রাখি, জাস্ট এখানে আমরা রান করবো, কি হয়ে গেছে না? আমাদের কিন্তু মেনু একটা হয়ে গেছে। ওকে, আমাদের মেনু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা মেনু আমরা ডিজাইন করবো, কিভাবে ডিজাইন করবো মেনুকে, এখন যে আমাদের এই যেটা আছে, সেজন্য এখানে আমরা একটা কিন্তু কি করতে পারি, আমরা কিন্তু একটা CSS ফোল্ডার একটা নিয়ে নিতে পারি।
আলাদা সিএসএস ফোল্ডার দিতে পারি, অথবা আমরা এর মধ্যে ডিজাইন করতে পারি। আমরা চাচ্ছি আমরা ইন্টারনালি ডিজাইন করি, ইন্টারনালি ডিজাইন করি বা এক্সটার্নাল ডিজাইনও করতে পারি, সমস্যা নেই। তো আমরা এক্সটার্নাল ফাইল নিয়ে একটা নাকি আমরা প্রজেক্ট ফোল্ডারে গিয়ে যথাযথ আমার প্রজেক্ট ফোল্ডারে যাবো, গিয়ে আমার একটা নতুন একটা ডকুমেন্ট ফাইল দেবো, সেটার নাম হলে গিয়ে down.css, মানে একটা সিএসএস ফোল্ডার দিচ্ছি ডট ডাউনের জন্য। ওকে, এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করলাম সিএস ফোল্ডার। এটাকে আমরা কিন্তু কি করতে হবে, ডট ডাউন ডট সিএসএস না, এটার সাথে আমরা কিন্তু লিঙ্ক আপ করে দিতে হবে। মানে আমাদের এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক আপ না করলে কিন্তু কাজ করবে। সেই হিসেবে কিন্তু আমার কিন্তু লিঙ্ক ট্যাগ আছে, একটা সিঙ্গেল ট্যাগ আছে, এটাকে আমরা ক্লোজ করে এভাবে নিতে পারি, যেমন লিঙ্ক এলআই লিঙ্ক স্পেস দিয়ে আমরা দিতে পারি কি এখানে HREF দেওয়ার পর এর মধ্যে আমরা লিখে দেবো সেই লিঙ্কটা। ডবল কোটেশন লিঙ্কটা কি লিখে দেবো, কি লিখবো, ড্রপডাউন ডট সিএসএস। ওখানে যেভাবে লিখছি, এখানে যেভাবে লিখছি সেভাবে, ঠিক ছোট হাতের DROP ড্রপ ডাউন ডট সিএসএস লিঙ্ক আপ করে দিলাম। এখন এখানে আমরা এটা রিলেশনটা কি, রিলেশনটা আমাদের কি হবে, এটাও রিলেশন হলো গিয়ে আমাদের যেটা বলা হয়েছে স্টাইল শিটে, রিলেশন সব এটা একই সেম স্টাইল শিট। বানান যেন ভুল না হয়, বানান ভুল হলে কিন্তু কাজ করবে না। তারপরে স্পেস দিয়ে আমরা লিখবো টাইপ TYP, এখানে ইকুয়াল দেওয়ার পর ডবল কোটেশনের মধ্যে। এখন দেখে বানানটা ভুল করতে লাল চিহ্ন আসে কিনা, এখানে ডবল দিলাম মনে করেন, আসে লাল চিহ্ন আসে, বানানটা ভুল আসছে, তার মানে এখানে এই দিলে কিন্তু আমরা দেখছি লাল আসতেছে। এখানে হলো টাইপটা হবে এরকম যে টেক্সট স্ল্যাশ সিএসএস, আর টেক্সটের আমরা সিএসএস দেবো, এটা আমার লিঙ্ক আপ হয়ে যাবে। এখন যে কোনো সিএসএস দিলে এখানে কাজ করবে, আর এই ফাইল যে সিএসএস দেবো আমরা সেটা কাজ করবে। এখন চাচ্ছি যে এটার এই যে ড্রপ ডাউন মেনুর আমরা একটা উইড দিতে যাচ্ছি, তো উইড দিতে যাচ্ছি সাপোজ মনে করেন এখানে জানি আমরা ক্লাসের নামটাকে আমরা এভাবে করতে পারি যে পেস্ট করে দিতে পারি, ডবল কোটেশনের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা উইড দিব, উইড হয় না, উইড দিব সাপোজ কত, ওই 1080 পিক্সেল দিই, এটা তো মাপ 1080 পিক্সেল। হ্যাঁ, একটা মিন হাইট দিয়ে দিই, এখানে মিন হাইট নিচে এসে গেছে, মিন হাইট আমরা দিয়ে দিই, এখানে মিন হাইট দিয়ে দেন সাপোজ কত দেবেন, মেনুর একটা মিন হাইট দিয়ে দেন সাপোজ 150 পিক্সেল। তারপর যদি আমরা এটা যদি এখন রিফ্রেশ দিই কেমন দেখা যায়, একটু কিছুই দেখা যাচ্ছে না, এটার মধ্যে আমরা কোনো স্টাইল ধারণ করি না, দেখুন দেখা যাচ্ছে না। আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিতে লাগে দেখতে পাবো, এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা যদি মনে করি সাপোজ এখানে ব্যাকগ্রাউন্ড দিলে মনে করেন গ্রিন, চাচ্ছি গ্রিন, গ্রিন ব্যাকগ্রাউন্ড দিলাম, তাহলে দেখবেন যে নিচে একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে সবুজ, একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, এখানে সবুজ একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, সরি। এটা দেখে এখানে এক সাইডে আছে, তো আমরা মার্জিন 0 অটো করলে মাঝে মাঝে অবস্থা চলে আসবে, তো মার্জিন 0 অটো করে দিই, পরে আমরা দেখা যাবে ম্যানেজ করা যেতে পারে 0 অটো এটিও, তো মাঝ বরাবর চলে আসবে, তখন আমরা যদি এটা করি মাঝ বরাবর চলে আসবে, মাঝ বরাবর চলে আসছে। এখন আমরা একটা ডিজাইন করে ফেলতে পারি, এখানে এটার আমরা সব কিছু ডিজাইন করবো, আগে মেনু ডিজাইন করবো, এই মেনুটা ডিজাইন আগে করবো আমরা। তো সেই জন্য আমরা দেখুন এটার মধ্যে কি আছে, এটার মধ্যে দেখুন এখানের মধ্যে আছে কিন্তু দেখুন ন্যাব, তাই না, ন্যাবের মধ্যে আছে ন্যাব আছে, ন্যাবের মধ্যে আছে তো এই ন্যাবের আমরা একটা ইয়ে করবো,
এটার মধ্যে ন্যাব আছে, ন্যাবের মধ্যে আছে এ। ন্যাবের আমরা একটা ন্যাব ট্যাগ, যেহেতু আমরা ন্যাবের মধ্যে আমরা কি করবো, ন্যাব দেবো এখানে, শুধুমাত্র ন্যাব। এটা একটা ট্যাগ, ট্যাগের আগে কিন্তু কখনো পজিশটাও দেখা যায়, ক্লাসের আগে বা ক্লাসের আগে পজিশটা বসে। তো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার পর ন্যাবের এখানে একটা মনে করেন চাচ্ছি, কি চাচ্ছি ন্যাবের, ন্যাব কিন্তু না, ন্যাবের যদি একটা উইথ দিই আমরা, কত দিব, 900 দিন না, 960 দিন, 960 ন্যাব মানে টোটাল মিলে 960 পিক্সেল। পিএক্স দিলাম, উইথ দিলাম। হাইট কত দিতে পারি, জিএসটি হাইট দিলাম, সাপোজ ধরে নেন 125 পিক্সেল। একটু কম দিয়ে অবস্থা, দেখি কি হয় অবস্থা। এফে দিয়ে কাজ করে না, না তো হাইট উইড এখানে কাজ করছে না, তাই তো। তো আমরা দেখছি কাজ ছাড়াও কাজ করছে না, বলে কাজ ছাড়া কাজ করছে না, হ্যাং হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো এখানে আমরা কাজ করতে পারি, সেটা হলো ন্যাবের মধ্যে আমাদের যেটা আছে, এটা আমরা ন্যাবের মধ্যে যে টেক্সটগুলো আছে, টেক্সটের উইড হাইট কাজ করছে না, তাহলে আমরা কি করতে পারি, উইড হাইট আমাদের লাগবে না। এটা ন্যাবের মধ্যে তেমন কিছু নয়, উইড হাইট তো আমরা মেনু দিয়ে ফেলছি, আমরা মেনু দিয়ে ফেলছি আমরা। এখানে আমরা জাস্ট এটা কেটে দিলাম, কেটে দিতে চাচ্ছি, এখান দিতে চাচ্ছি টেক্সট, টেক্সট এলাইন, টেক্সট এলাইন দিলে কাজ হবে কিনা দেখা যাক। টেক্সট এলাইন সেন্টার দিতে চাচ্ছি আমরা, টেক্সট সেন্টার, CENTER সেন্টার। সেন্টার দিলে কি এটা কিছু মাঝখানে আসবে, আসে না, মানে এলাইনও কাজ করে না। আমাদের এখানে মার্জিন প্যাডিং এইসব জিনিস কাজ করবে, মার্জিন প্যাডিং দিলে কাজ করবে। তো আমরা চাচ্ছি এটা একটা ফন্ট সাইজ দিয়ে দিতে, ফন্ট সাইজ কাজ করবে না, ফন্ট সাইজ চাচ্ছি যে একটা ফন্ট সাইজ এখানে দিয়ে দেবো 20 পিক্সেল। বেশি বড় হয়ে যাবে, দেখা যাক এটা ফন্টের সাইজ কতটুকু হয়। হ্যাঁ, একটু বড় হয়ে গেছে না, অনেক বড় হয়ে গেছে। লিঙ্ক আপ হয়ে আসছে যেহেতু, এই জন্য এটা সবগুলো কিন্তু ব্লু দেখাচ্ছে। তো এটার আমরা কিন্তু একটা প্যাডিং দিতে পারি, প্যাডিং দিয়ে দিই, প্যাডিং যদি আমরা দেই মনে করেন 20 পিক্সেল, স্পেস দেব 15 পিক্সেল দিলাম। দিলে দেখবেন যেটা আমাদের উপরে নিচে ডানে বামে 20, উপরে নিচে 15, ডানে বামে 20, উপরে নিচে 15 হয়ে গেছে। তো প্যাডিংটা আর একটু বেশি দিই এখানে, আর এখানে একটা কাজ করতে পারি, মার্জিন মার্জিনও দিয়ে দিই, মার্জিন দিয়ে দিই 10 পিক্সেল, সব দিক দিয়ে সব দিক দিয়ে মার্জিন 10 পিক্সেল। 10 পিক্সেল করে একটু আলাদা হয়ে যাবে, তো আমি আর একটু বাড়ায় দিই, তাই না, তাহলে একটু ভালো লাগবে। তাহলে এখানে আমরা যদি মনে করেন 20 দেই, 20 দিলে কিন্তু এটার মাঝখানে স্প্যাডিং নিচ্ছে না, কারণ জানেন, এটার মানে এটা কিন্তু লিঙ্কের, এটাই লিঙ্কের। তো সেই জন্য আমরা কি করতে হবে, আমাদের এই পর্যন্ত কাজ করবে, এটার প্যাডিংটা এই পর্যন্ত নিয়ে এসে
এটা ন্যাবের প্যাডিং নিয়েছে, কিন্তু টেক্সটের আমাদের কোনো প্যাডিং নেই, যে ফন্ট সাইজটা নিয়েছে আর কি। তো আমরা এটার জন্য আমার কী করতে হবে, কন্ট্রোল ডি চেপে এটা আমার মনে করেন এটা আমার থাকবে না, এটা বাদ দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে স্পেস দিয়ে এই নিতে হবে, মানে লিঙ্কের। লিঙ্কের কি করবো, লিঙ্কের আমরা দিব মনে করেন মার্জিন দিব মনে করেন সাপোজ এটাই দিয়ে দিই না, অত কষ্ট না করে এই জিনিসটা এবার কপি করে এনে এখন রাখলাম, এটা এখানটাতে দিয়ে দিলাম, পেস্ট করে জাস্ট সেমিকোলন দিলাম, দেওয়ার পর সেভ করে রিফ্রেশ দিয়ে দেখা যাক মার্জিনটুকু হয় কিনা। মার্জিন প্রত্যেকটার মধ্যে মার্জিন হয় কিনা দেখা যাক। প্রত্যেকটার মধ্যে মার্জিন হয়ে গেছে, দেখছেন? চতুর্দিকে 10 পিক্সেল করে, মানে 20 পিক্সেল করে কিন্তু আগে গেছে। আমরা এইভাবে রাখতে যাচ্ছি, তবে চাচ্ছি এটা মার্জিন উপরের দিকে বেশি বেড়ে গেছে, চলে গেছে, তো চাচ্ছি এটা আমরা নিচের দিকে নিয়ে আসতে চাচ্ছি। এটা আমরা একবারে নিচের দিকে নিয়ে আসতে চাচ্ছি। মার্জিন টপ যদি দিই আমরা, এটা মার্জিন তো চতুর্থ দিকে দিলাম, তো না, মার্জিন লেফট রাইট করে দেওয়ার দরকার আমাদের। তো এটা প্যাডিং যদি দিই, আমরা প্যাডিং দিয়ে দেখি কি অবস্থা। প্যাডিং দিয়ে কি দেখা যাচ্ছে, প্যাডিং এর যদি 15 পিক্সেল করে দিই, সব দিকে প্রেস যায়, তাহলে কি অবস্থা। প্যাডিং যদি আমরা বেশি হয়ে গেছে, তাই না? প্যাডিংটা বেশি হয়ে গেছে, প্যাডিং মানে বড় হয়ে যাওয়া, প্রসারিত হয়ে যাওয়া। তাহলে চাচ্ছি এটা 10 পিক্সেল দিই, কম দিই, 10 পিক্সেল প্যাডিং দিলাম, তাহলে কিন্তু একটু হালকা পাতলা একটু এদিক সেদিক সব চতুর্দিকে, হ্যাঁ প্যাডিং ঠিক আছে। এখন আমরা চাচ্ছি মার্জিন লেফট রাইট দিয়ে এটা ইয়ে করতে পারি, তবে এখানেই থাকুক আমাদের মেনুটা, এবার মতো মাছ বরাবর না রাখতে পারি, না রাখলে কোনো সমস্যা নেই। তো এখানে দেখুন নিচে একটা আন্ডারলাইন আছে, তো আন্ডারলাইনকে ওঠানোর জন্য আমাদের আন্ডারলাইন নাম করে দিলে হবে, টেক্সট ডেফিনেশন নাম করলে চলে যাবে। তো আন্ডারলাইন কাজ করানো সময় কাজ করে আন্ডারলাইন নাম, লিঙ্কের মধ্যে তো নাম করে সেভ করলে দেখুন নিচে যে আন্ডারলাইন যা আছে না, এটা চলে যাওয়ার কথা, জানি না। তাহলে আমাদের কাজ করতে হবে, এখানে টেক্সট ডেকোরেশন দিতে হবে, টেক্সট ডেকোরেশন নাম করে দিতে হবে, তার থাকবে না এটা, মানে এটা এক সময় আন্ডারলাইনে কাজ করতো, টেক্সট ডেকোরেশনটা করতে হবে। লাস্টে যে আন্ডারলাইন দিয়েছে আন্ডারলাইন থাকবে না, চলে যাবে। ওকে, দেখুন আন্ডারলাইন নাই, চলে গেছে। তো এটা চাচ্ছি এটা কালারটা একটু চেঞ্জ করে দিই না, তাহলে দেখতে সুন্দর লাগবে। কালারটা চাচ্ছি আমরা একটু অন্য ভিন্ন ধরনের কালার চাচ্ছি, তো কালারটা এখান দিই COLOR কালার দিলাম মনে করে হোয়াইটটা দিলে একটু ভালো বোঝা যাবে, হোয়াইটটা দিলে পরে আমরা চেঞ্জ করে দেবো, ডিজাইন করছি না আমাদের ধরা হোয়াইটটা দিয়ে দিলাম। ওকে, হোয়াইট কালার হয়ে গেছে। চাচ্ছি এটা নিচে একটু নিচে নামা নিয়ে আসছি, তাই না? নিচের দিকে নামা নিয়ে আসলে আমরা যদি এখানে মার্জিনটা যদি মার্জিন যদি আমরা এখানে যদি টপ দিই, মার্জিন টপ দিলাম মনে করেন 15 পিক্সেল, 15 পিক্সেল কে নিচে নামবে আসলে, তারপরে মার্জিন কিন্তু একটা দেওয়া আছে, কাজ করবে যেটা মার্জিন কাজ করবে, করার কথা তাহলে টপ থাকা নিচে নামার কথা নামছে না, এটা মেনু, এটা আমরা ন্যাবের মধ্যে দিতে হবে, এটা আমাদের ন্যাবের মধ্যে আমাদের দিতে হবে মার্জিনটা, এই যে ন্যাবের মধ্যে দিতে হবে মার্জিনটা, এখানে মার্জিনটা এখানে মার্জিন টপ, এটাই আমরা দিব, এখানে নিয়ে যায় দিয়ে দেবো। এটা আমরা কাট আউট করবো এখান থেকে, সব করে কাট এখানটার মধ্যে দিয়ে দেবো, পেস্ট, সেভ। কিন্তু মেনুটা নামতেছে, কিন্তু এটা নামতেছে না, লিঙ্কগুলো নামতেছে না, লিঙ্কগুলো সবগুলো নিচে নামার কথা না। তাহলে একটা কাজ করতে পারি আমরা, এই লিঙ্কগুলোকে একটা ডিবের মধ্যে রেখে দিতে পারি, আমরা লিঙ্কগুলোকে একটা ডিবের মধ্যে আমরা নিয়ে যেতে পারি, নিয়ে নিলে কিন্তু সুবিধা হয়, আমার মেনুকে নিচে নামানোর জন্য খুব সুবিধা হয়। ন্যাবের মধ্যে ন্যাপটা করতে পারি, লিঙ্কটাকে এই যে লিঙ্কগুলোকে যদি আমরা নিচে নামাতে চাই,
তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে আমরা এখানে যেহেতু দুটা কাজ করছে না আমাদের সম্ভবত এই জন্য, যেহেতু আমাদের এটা কাজ করছে না, তাহলে শেষ ফোটা গিয়ে আমরা এই যে এই মার্জিনটা আমরা না রাখি, এখানে মনে করেন মার্জিন মনে করেন করে দিলাম লেফট, এখানে মার্জিন লেফট করে দিই, সবগুলো দিতে হবে লেফট 20, হ্যাঁ, তারপর মনে করেন মার্জিন দিলাম রাইট 20, এটা আমরা কপি করে করে দিচ্ছি, এখানে আবার এখানে দেবো রাইট, মার্জিন রাইট, আড়াই জিএসটি, হ্যাঁ, তারপরে মার্জিন টপ দেবো, মার্জিন টপ দেবো, টপ একটু বেশি দিই, মার্জিন টপ, মার্জিন টপ দিয়ে দিই, টপ টিওপি টপ 20 দিলাম, দেখা যাক কি হয়, মানে নিচে দিলাম না, বটম দিলাম না, টপ দিলাম, তাহলে আমরা যদি রিফ্রেশ করি কেমন দেখা যায়, দেখা যাক কোনো পরিবর্তন নাই, ওখানে আছে চুপচাপ, তাহলে আমরা মার্জিনটা যদি আমরা টপ দিয়ে দিই, সরি বেশি যদি টপটা বেশি দিই আমরা 50 দিয়ে দিই, কি হয় দেখা যাক কাজ করে না, নামতেছে না কোনো মতে না, এটা প্যাডিং এর মাধ্যমে আমাদের নামান লাগবে আর কি, এই প্যাডিং এর মাধ্যমে আমাদের কিন্তু নামান লাগবে, প্যাডিং যখন যে প্যাডিং কোথায় দিচ্ছি আর একটা দিব আমরা প্যাডিং এখানে 15 পিক্সেল দিব, সরি আচ্ছা উপরে এসেছিলাম, এটা দেখি এটা ডানে বামে উপরে প্যাডিং দেখা যাক কি হবে, কি কয় চলে আসতেছে না, উপর দিকে যদি প্যাডিং দেওয়া হয় তাহলে প্যাডিংটা দেয় না, তাহলে 10 দিলেন, আচ্ছা সমস্যা নাই, মেনুটা আমাদের এখানে থাকুক, সমস্যা নাই, এখানে থাকুক মেনুটা, আর এখানে আমাদের একটা কাজ করতে পারি, সেটা হলো আমাদের যে মেনু, যেটা মেন মেনুটা, এটাকে আমরা একটু এখান থেকে তোমরা হাইটটা দিয়েছি বেশি, হাইটটা একটু কম দিয়ে দিই, হাইটটা যদি আমরা 100 দিয়ে দিই, দেখি কতটুকু কি হবে, হাইটটা 100 দিলে মোটামুটি একটা ডিজাইন মনে হচ্ছে ভালোই, 100 থাকুক হাইটটা। এখন আমরা চাচ্ছি এটাকে ডিজাইন করার জন্য, কি ডিজাইন করতে চাচ্ছি এটাকে আমরা মনে করেন বর্ডার দিতে পারি, আমরা এটা একটা বর্ডার প্রত্যেকের মধ্যে একটা বর্ডার দিতে পারি, আবার কি হয় এই যেটার মধ্যে এটার মধ্যে আমরা বর্ডার দিতে পারি না, ওকে, এটার মধ্যে বর্ডার দিই, BORDER বর্ডার মনে করেন দিলাম 2 পিক্সেল, একটু মোটা করে দিই, দেখতে সুন্দর লাগবে, অনেকের কাছে হয়তো আপনার যেটা ইচ্ছে দিতে পারেন, ব্ল্যাক দিই, ব্ল্যাক সেমিকোলন দিই, বর্ডার দিয়ে যদি এবার দেখে রিফ্রেশ দিই তাহলে কি দেখা যায়, বর্ডারটা দেখে বর্ডারটা হয়ে গেছে, তাহলে ন্যাবের মধ্যে, তাই না, ন্যাবের বর্ডার, এখন চাচ্ছি আমরা ন্যাবের বর্ডার, পাশাপাশি আমরা এটা চাচ্ছি আমরা এই জিনিসটা, এই বর্ডারটা যাচ্ছে আমরা লিঙ্কের মধ্যে, প্রত্যেকটা লিঙ্কের মধ্যে বর্ডার চাচ্ছি, আমরা কপি করে জাস্ট আমরা কি করব, এটার মধ্যে পেস্ট করে দেবো, আমরা একটা কাজ করি, এটাকে আমরা একটু করে আমরা নিচে নিচে নিয়ে আসতে পারি, এটা এভাবে এটা প্রেস করে নিচে নিয়ে আসতে পারি, এখানে দিলাম বর্ডার দিলাম, সাপোজ আরেকটা কাজ করি, এখানে আরেকটা বিগ স্পেস দেখো, এখানে দিলাম মনে করেন পেস্ট করে দিলাম, এখানে ব্ল্যাক না দিয়ে এখানে দিলাম, এখানে ব্ল্যাক করে দেবো না, এখানে আচ্ছা ব্ল্যাক করতে, এখন তাহলে দেখবেন যে এটা প্রত্যেকটার মধ্যে বর্ডার হয়ে যাবে, প্রত্যেকটার মধ্যে এখন বর্ডার হয়ে যাবে, প্রত্যেকটার মধ্যে কিন্তু বর্ডার হয়ে গেছে, ওকে, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা একটা বর্ডার হয়ে গেছে, বর্ডার হওয়ার ফলে একটা জিনিস আছে, সেখানে এটা চলে আসছে, তার বর্ডারের জন্য 2 পিক্সেল হয়ে গেছে, বর্ডারের জন্য কোনো সমস্যা হচ্ছে,
তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমার যে একটু কমা দিই, যে মার্জিন যেটা আমরা দিয়েছিলাম প্যাডিংটা শুধুমাত্র কমা দিই, তাহলে আমরা একটু বড়টাকে সহজ হবে আর কি। এটা এখন আমরা একটু 8 পিক্সেল করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। 8, এখানে 8 আর না রাখতে পারি, এটা দিলে কিছু দিতে পারছে আর কি। এটা ওকে, কেটে দিলাম, দেওয়ার পর সেভ দিলাম, দেওয়ার পর 8 পিক্সেল। এখন দেখি আমার প্রিফেয়ার দিলে কাজ করা খুব, এখন দেখুন পুরোপুরি খেয়ে গেছে 8 পিক্সেল দিলে, 10 পিক্সেল কিন্তু চলে আসছে। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো 10 পিক্সেল দিয়ে দেখি, আশা করি মনে আসবে না। 2 পিক্সেলের জন্য এটা ধামা রাখতে পারি, চলে আসছে না। 1 পিক্সেল 80 দিতে হবে, 2 পিক্সেল আমাদের কম দিতে হবে এখানে, অথবা ওখানে 1 পিক্সেল দিতে হবে। কেটে দিয়ে এখানে দিলাম 8 পিক্সেল, সেভ দিলাম, তাহলে মোটামুটি আমার একটা মধ্যে চলে আসছে না, মেনের একটা সুন্দর একটা। আমরা চাচ্ছি নেবের বর্ডারটা নাও দিতে পারবো, নেবের বর্ডার না দিলে চলে আমাদের, আমার সেই ক্ষেত্রে এই বর্ডারটা আমরা কিন্তু উইথড্র করে দিতে পারি আমরা। ওকে, এখন দেখা যাক কি অবস্থা। এখন এই অবস্থা দেখাচ্ছে, বর্ডার দেখা যাচ্ছে, ঠিক আছে। এইভাবে বর্ডারটা দিতে পারে নাকি, সমস্যা নাই। এখন চাচ্ছি এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার, প্রত্যেকের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি আমি। ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, তাহলে একটা কাজ করতে পারি, সেটা হলো টপ ডাউন মেনু এত, আচ্ছা এখানে ওয়েট করে গিয়েছিলাম, আচ্ছা এখন চাচ্ছি যে এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ব্যাকগ্রাউন্ড দেবো, ওই যে মেনুর ব্যাকগ্রাউন্ড না, যে লিঙ্ক আছে এটার ব্যাকগ্রাউন্ড আমরা দেবো, সেটা চাইলে আমরা দিতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমরা পাবো ইউরো, সেমিকলন দিয়ে দেখবেন প্রত্যেকটা লিঙ্কের নিচে পিছনে, এই লিঙ্কের পিছনে এই বর্ডার পিছনটা হলুদ রং হয়ে যাবে আর কি, বর্ডার পিছনটা হলুদ রং হয়ে গেছে, কিন্তু হলুদ রং হওয়ার কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, হোয়াইটটা দেখতে পাচ্ছি না। তো সেই জন্য আমরা হোয়াইটটা বলছিলাম না, পরবর্তী প্রয়োজন কালার আমরা চেঞ্জ করে নেব। তো সেই জন্য আমরা কিন্তু এটার কিন্তু একটা কালার আমরা চেঞ্জ করে ফেলতে পারি। এখানে তো কালার কোথায় দেওয়া আছে, এখানে কালার কোথায় হোয়াইট দেওয়া আছে, এখানে হোয়াইটটাতে আমরা এখানে আমরা কি করবো, হোয়াইটটিকে আমরা মেরুন করে দেবো, মেরুন। এখন যদি হলুদের মধ্যে মেরুনটা আমাদের দেখা যাবে, ওকে দেখা যাক, মেরুনটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন দেখুন যে এটা কিন্তু ডিজাইন কিন্তু হয়ে গেছে। এখন চাচ্ছি টেক্সটের কালারটা আছে, টেক্সটের ফন্টটাকে একটু বড় করা যাবে, ফন্টটাকে বোল্ড করতে পারবো একটু, ফন্ট ওয়েট বোল্ড দরকার নাই। তো এখানে আমরা চাচ্ছি যে এখানে এই যে মাউস রাখলে হোভার হবে, মাউস রাখলে হোভার হবে, ওকে মাউস রাখলে হোভার হবে, এখানে হোভার কি হবে, ব্যাকগ্রাউন্ডটা হোভার হবে, এটাও হোভার হবে। তবে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা হোভার হবে, তাই না, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হোভার, চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা হোভার হবে। সেই জন্য আমরা যখন এখানে মাউস রাখবো, কার উপরে, এটা যখন আমরা মেনুর মধ্যে মাউস রাখবো, তখন এখানে লক্ষ্য করে দেখুন, সরি, এখানে যখন মাউস রাখবো, সেটা ন্যাবের এর লিঙ্কটা আগে হবে, এটা হবে। তো আমরা এখানে চাচ্ছি আর একটা সিএসএস দিতে চাচ্ছি, যে আমরা যদি ন্যাব মেনু যেটা আর কি, এনএ ভি না, এটা এনএ ভি স্পেস দিয়ে এ, তারপর দেবো আমরা কি, এটাকে হোভার করবো, এই লিঙ্কটাকে হোভার করবো, দেখবো এইচও ভিইআর, হোভার, হোভার করবো কার সাথে, কি কালার দ্বারা, অর্থাৎ লিঙ্কটাকে হোভার করবো। এটাকে মানে যখন আমি এর উপর মাউস মানে এই মেনুর উপর যখন এর উপর আমরা কার্সার রাখবো, তখন এই লিঙ্কটা যেটা লেখাটা টেক্সটার কালার চেঞ্জ হবে। কি কালার হবে চেঞ্জ হয়ে, সাপোজ মনে করেন কালার ব্লু, কালার ব্লু, কালার হলো ব্লু, টেক্সটের কালার হয়ে গেল।
হোভার হয়ে গেল, ঠিক আছে। এখন যদি আমরা যদি সেভ করলাম, রিফ্রেশ দিলাম, দেওয়ার পর দেখুন এখানে যদি দেখুন এখানে যখন আমরা মাউস রাখতে ব্লু হয়ে যাচ্ছে। এখন চাচ্ছি ব্লু এর সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও হোভার হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কি করতে হবে আমাদের, ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিলে ভালো, ব্লুর সাথে কি দিলে ভালো আপনারা মনে করেন। তাহলে আমরা চাচ্ছি এখানে আমরা মনে করি হোভার করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা হোভার করবে, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটাকে হোভার করতে চাইলে লিঙ্কের যে ব্যাকগ্রাউন্ড হোভার করতে চাইলে এখানে দিন হোয়াইট দেন, তাহলে বুঝতে হোয়াইট দেন, এখানে হোয়াইট। ওকে, তাহলে দেখবেন একসাথে ব্যাকগ্রাউন্ড এবং কি লিঙ্কটা দুটোই হোভার হবে। এই দেখুন, সরি এটা হোভার হচ্ছে না, খালি লিঙ্কটা হচ্ছে। তো আমরা এটা আলাদা সিএসএস দিতে হবে, এটা আমরা এখান দিচ্ছি না। তো চাচ্ছি লিঙ্কের ব্যাকগ্রাউন্ড হোভার, তাই না? তো সেক্ষেত্রে আমরা আরেকটা এখানে সিএসএস নেব, দেবে এখান দেবো ব্যাকগ্রাউন্ড, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড। আমার কথা না হয়তো কোনো উপায় নেই, বানান ভুলে গেছিল, হবে হোয়াইট, মানে ব্যাকগ্রাউন্ডটা হোভার হবে, লিঙ্কের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা হোভার হবে। দেখা যাক, সেভ করলাম, এই দেখুন সাদা দেখছেন, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোভার হচ্ছে, ব্যাকগ্রাউন্ডের ভিতরে যে এসে এটা কিন্তু হোভার হচ্ছে। এটা কালার আপনি চেঞ্জ করতে পারেন আর কি, এটা সবুজ হচ্ছে, এটা হোভার হচ্ছে, এটা হ্যাঁ। আবার চাইলে আপনি মনে করেন যে না এটা মেরুন না, এটা এটা হোভার হবে, মনে করেন ব্লু না, হোয়াইটের মাধ্যমে ব্ল্যাকটা ভালো লাগে, তাই না? সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে হোয়াইটের মাঝে এখানে যে ব্লু দিছি না, এখানে ব্ল্যাক দিয়ে দেবো, ব্ল্যাক বি অনেক বড় হয়ে গেছে এটা সম্ভবত। তো আমরা এখানে চাচ্ছি এখানে সেভ। এখন দেখুন হোয়াইটের মাঝে ব্ল্যাক হয়ে গেছে, এখন ব্ল্যাক হয়ে গেছে, হোয়াইটের মাঝে হয়ে গেছে ব্ল্যাক, বা ইন্ডিগো কালার দিতে পারেন এখানে, ইন্ডিগো, এখানে ইন্ডিগো দিলে আরো একটু ভালো ভাবে ইন্ডিগো, ইন্ডিগো ইন্ডি বানান ভরেছে, জি ইন্ডিগো, ইন্ডিগো কালার দিলে কি হয় যাবে, রিফ্রেশ, ইন্ডিগো কালার আমাদের ব্ল্যাকের সাথে একটু ইয়ে। তার মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, এখানে ইন্ডিগো বা ব্ল্যাক দিতে পারেন, সমস্যা নাই, বা ব্লু দিতে পারেন আপনার ইচ্ছা, বা চাইলে আপনার অন্য কোনো কালার পিকার আছে, পিকারের মাধ্যমে পিক করে এখানে দিতে পারেন। যেমন আমি একটু দেখাই, টিউটোরিয়াল কত বড় হয়ে গেল, অনেক বেশি হয়ে গেছে, 47 মিনিট হয়ে গেছে। মেনু এইসব টিউটোরিয়ালে একটু সময় বেশি লাগে, কারণ এগুলো বোঝাতে গেলে, স্টাইলাইজ করতে গেলে একটু সময় বেশি লাগে। ওকে, সেক্ষেত্রে কিন্তু এটা মনে করেন এটা এই ব্যাকগ্রাউন্ড দিয়ে এইভাবে সুন্দর করে ইয়ে করতে পারেন আর কি। এখন যদি আপনি চান যে আমি বর্ডারটা রাখবো না, আমাদের স্টাইল স্পেসের বর্ডারটা আমি রাখবো না, চাইলে আপনি বর্ডারটা নাও রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার বর্ডারটা এখানে, এই যে বর্ডারটা যে আমরা দিয়েছিলাম, বর্ডারটা আমরা এখান থেকে উঠে করতে পারি। এখন সেভ করুন, রিফ্রেশ দেন, কেমন লাগে বর্ডার ছাড়া, কেমন লাগে দেখুন, বর্ডার নাই, তা সুন্দর লাগছে না, বর্ডার ছাড়া কিন্তু সুন্দর লাগছে। ওকে, এখন চাচ্ছি এটা হাইটটা একটু কমা দেবো, এটা হাইটটা আরো কমা দেবো, কিন্তু হাইটটা আরো কমা দেবো, যেহেতু প্যাডিং বাড়ানো যাচ্ছে না, তো হাইটটা আমি কমা দেবো। হাইটটা যদি আমার এখানে যদি মনে করেন 100 দিয়েছিলাম, তো আমরা চাচ্ছি এখানে আরো কমা দিতে চাচ্ছি, সাপোজ মনে করেন দিচ্ছি আমি 80 পিক্সেল যদি আমার 100, তাহলে কেমন লাগে দেখি একটু হাইটটা, এগুলো দেখতে আরো সুন্দর লাগবে, মেনু এরকম মেনু হয়ে যাচ্ছে। ওকে, এটা হোভার হচ্ছে, লিঙ্কের উপর কিন্তু রাখলে কিন্তু হোভার হচ্ছে, বুঝতে পারছেন? তো এইভাবে আমরা বিভিন্নভাবে স্টাইলাইজ করতে পারি আমাদের মেনুকে। এখন আমার নেক্সট টিউটোরিয়াল দেখবো যেখানে যে কোনো একটা জায়গাতে ড্রপ ডাউন ক্রিয়েট করবো, ড্রপ ডাউন আমাদের কিন্তু মেনু কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, এখন কিন্তু আমাদের একটা ড্রপ ডাউন ক্রিয়েট করবো। এবার শেষে আমরা একটা মেনু ক্রিয়েট করতে পারি, কারণ আমরা ড্রপ ডাউন ক্রিয়েট করবো। তো বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টিউটোরিয়াল আমাদের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।